অনেক। শহীদ মিনার থেকে ফিরলে কখন? জানি তো, ফিরবো কি? যাওনি? কাল সারা রাত জেগে গোটা শহীদ মিনার চত্বরে আলপনা আঁকলে, রাস্তা ভরে তুললে লাল কালো রঙে, আর এখন বলছো মন থেকে সাড়া পাইনি, তাই যাইনি। হঠাৎই অনীহা? শেষ রাতে হঠাৎ কে জানি কানে কানে বলে গেল। আর কত ভণ্ডামি করবে তোমরা? 21 তো তোমাদের একক সম্পদ নয়, এটা রীতিমতো আন্তর্জাতিক ভাষা দিবস। এর মর্যাদা দাও। দলীয় গোরামির গণ্ডি থেকে সবাই বেরিয়ে এসো। কি বলছো তুমি? বলা এখনো শেষ হয়নি, শোনো। সে আরো বলল, ভারত শহীদদের একটি পরিপূর্ণ তালিকা তৈরি করো, খুঁজে খুঁজে তাদের শ্রদ্ধা জানাও। তা বেশ তো, সে কাজটা হয় তুমি হাতে নাও। তাই বলে শহীদ মিনারে যাবে না? ফুল দেওয়া যে এখন একটি বিশেষ দিনের খেলায় পরিণত হয়েছে সুবর্ণা। এই লোক দেখানো খেলার দর্শক বা খেলোয়াড় কোনোটি আমি আর হতে চাই না। পাগলামি ছাড়ো, এখন চলো তো অনেক। বর্তমানে বলতে পারো খুনির সন্ধান পেয়েছি সুবর্ণা। আমার মায়ের ভাষার বর্ণমালাকে যারা প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিল, সেই ভীষণ 48 থেকে 52 পর্যন্ত তাদের কতিপয় মহৎ লোকের সাথে কাল রাতে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে। তুমি কি সুস্থ আছো? সম্পূর্ণ সুস্থ। তাহলে এসব কি বলছো? কার সাথে দেখা হয়েছে? কথাই বা কে বললো? শেষ রাতে বাতাসে ভেসে আসা আহত বর্ণমালার একে একে অনেক কথা বলে গেছে আমাকে। ওরাই দিয়ে গেছে এই পাণ্ডুলিপিটা। এই পাণ্ডুলিপিটা কার লেখা? কে দিয়ে গেল তোমাকে? সজল ভাই গত রাতে এটা আমার দিয়ে গেছে। এটা তারই লেখা পাণ্ডুলিপি। অনেক। তিনি কি বলে গেছেন শুনবে? বলো। 1948-এ যখন রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয়, তখন কাজী শরফুদ্দীন আহমেদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। তিনি প্রথম সংগঠিত করেছিলেন ছাত্র জনতাকে। তার কথা তো কেউ আমাদেরকে বলেনি অনেক। সজল ভাই নিজের হাতে লেখা পাণ্ডুলিপির প্রথমেই
এই দুঃসাহসী ছাত্রনেতা কাজী শরফুদ্দিনের কথা লেখা আছে। জানো সুবর্ণা, আজকের মেডিকেল চত্বরে যে শহীদ মিনার, তার ভিত্তিপ্রস্তর স্থাপকদের একজন ছিলেন কাজী শরফুদ্দিন। তিনি অপর ছাত্রনেতা আহমেদুল কবির এবং বর্তমানে জীবিত ভাষা সৈনিক মতিনকে সঙ্গে নিয়ে ঢাকার কলতা বাজার থেকে ইট সিমেন্ট এনে তৈরি করেছিলেন ঢাকার প্রথম শহীদ মিনার। আর কি লেখা আছে এই পাণ্ডুলিপিতে? সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও Thank you. ওয়েলকাম। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही। মোর নাম আকবর আলী, বাড়ি পটুয়াখালী। মে ভাই, এই শহরে আইয়া না মোর এত বড় নামটা ছোট হয়ে গেছে। ব্যামাকতে মোরে রাজু বললে ডাহে। তুমি কেমন আছো? আলারুম ভালাই আছে। কতবার বললাম আকবর মিয়া শাদি করো। কি আছে কান নিয়ে ভাই, এই শাদি বিয়া করলে কোন দেশে কোন মাইয়া কান্দাইয়া উঠবে, 4-5 গা বাচ্চা হইবে, এ লডর বডর বাঁচবে, মোর গোষ্ঠীর এই ইজ্জত একেবারে খালের মধ্যে হান্দাইয়া দেবে। এই ডরে মোর শাদি বিয়া করি নেই। খালাম মার লেগে গরম বালি করিয়ে রাখছিলাম, এই গরম পানি দিয়ে আপনি হাত মুখ ধুইয়েন, মুই আপনার রাস্তার ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলুন চাচা, আপনি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ চল। তানিয়া বড় বড় মাছা মেবারে হকুলা না কামড় দেবি, মাছারিটা টানাই আছে। না রাজু চাচা, তুমি যাও, আমি টানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা চাচা, আপনার তো অনেকেরই নাম জানবার কথা, কারণ ভাষা আন্দোলনের অনেক ঘটনা আপনি খুব নিজে থেকে দেখেছেন। তা বলতে পারো, দেখেছি অনেক বেশি, অভিজ্ঞতাটাও খুব ভারী। এ মাসের এদিনের ঘটনা আপনার মুখ থেকেই শুনতে চাই চাচা। মাতৃভাষা রক্ষার জন্য একটা সত্যি ঘটনা, অথচ অজানা। সালটা ছিল 1952, মাসটা ফাগুন মাসের আগুন ঝরা 7 তারিখ। জামিল আর মুনির তখন মেডিকেল কলেজের ছাত্র। ঢাকা শহরটা মিছিলের শহর তখন। বাঘের মতন গর্জনের সবাই বলছে রাষ্ট্রভাষা বাংলা চাই। বড় মা, মানে তোমাদের দাদিমা, আমাকে তরকারি আর ভাতওয়ালা একটা বড় টিফিন ক্যারিয়ার দিয়ে বলল ওরা হোস্টেলে নেই, কায়েতটুলির একটা বন্ধুর বাসায় থাকে। উনি কাগজে লিখে ঠিকানা দিলেন, আমি ওই ঠিকানা মোতাবেক খাবার নিয়ে ওদের পৌঁছে দিই। দেখো মরিয়ম, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। এই একটা বিষয়ে আমার খুবই অনীহা। তুমি 5 বছর ধরে আমাকে চেনো, জানো, বোঝো, কিন্তু ভাষা আন্দোলনের জন্য পথে নামা, মিছিলের একজন হয়ে আকাশে দুহাত তুলে দৃঢ় কণ্ঠে বলা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমার মায়ের ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দাও,
এতে কোনো রাজনীতি নেই মরিয়ম। কিন্তু আমার বাবার উপরে কর্মকর্তারা তো ভাবছেন তুমি আর তোমার বন্ধুরা রাজনীতি করো। দেখো, এখন সব কিছু বলে তাদের ভুল ভাঙাবার মতন সময় সুযোগ কোনোটাই আমাদের হাতে নেই। তাহলে আমার কি হবে মুনির? তুমি এক কাজ করো, তুমি আজ রাতে বাসায় ফিরে যেও না। আজ রাতটা তুমি এখানেই থাকো, কাল সকালে আমাদের সঙ্গে মিছিল একাত্মতা ঘোষণা করবে। আমার বাবার কি হবে? তিনি সরকারি পুলিশ কর্মকর্তা। ওই পাকিস্তানি আজ্ঞাবহরা যা করবেন তিনিও তাই করবেন। বাবার সাথে টেলিফোনে কথা হচ্ছিল পুলিশ সুপারের সাথে। কালকে মিছিলে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা মিছিল করব, আমরা দাবি জানাবো। হয়তো মিছিলে গুলিও হবে, রক্তও ঝরবে, কিন্তু এখন তো পিছিয়ে আসার আর কোনো পথ নেই। বাবা বলছিল তুমি যাতে মিছিলের পেছনে থাকো। মরিয়ম, স্লোগানের শব্দে সে আগুন দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠবে। পুলিশ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। আপনিও জামিল ভাই? না, এটা জামিল ভাই কিংবা আমার একার কথা নয়, এটা এখন একটা গণদাবি। দেখো, বাংলা ভাষার বর্ণে বর্ণে না এক ধরনের আগুন থাকে। সে আগুন যদি একবার বাধা পায় আর তা যদি একবার লেলিহান হয়ে ওঠে, সমস্ত কিছু পুড়িয়ে ভস্ম করে দেয়। সে আগুন যদি জ্বলে ওঠার সুযোগই দেয়া না হয়? রক্তে লাল হবে বিষ ঢালা কালো পথ, পলাশের রঙে রাঙা হবে ঝরা সবুজ পাতার দল। চোখের পানি ঝরবে না কোনো স্বজনের, আগুন জ্বলবে আগুন, শাসক শোষকের পুড়িয়ে মারার আগুন। আপনারা কোথায় অবস্থান নেবেন জামিল ভাই? মনির, হ্যাঁ, আমরা অবস্থান নেব কার্জন হলের সামনে। মতিন ভাইরা থাকবেন হাইকোর্টের সামনে। হাফিজ ভাই, শামসু ভাই আর লতিফ ভাই থাকবেন মেডিকেল হোস্টেলের পশ্চিম মোড়ে, আর চামেলি হাউসের মোড়ে থাকবেন সালাম, রফিক, বরকত ভাইরা। বাবাও একই কথা বলেছে। পুলিশ কমিশনারও ওইসব পয়েন্টে আক্রমণ চালাতে নির্দেশ দিয়েছেন। এখন কি হবে? যাই হোক মরিয়ম, তুমি আজকে বাসায় ফিরে যাবে না। বাবা বলেছেন তোমাকে খবরটা দিয়ে আমি। তোমার বাবাকে আমি খবর দিচ্ছি, তুমি বসো তো, ঠান্ডা হয়ে বসো। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না মনির। মরিয়মের বাবা? হ্যাঁ, মরিয়মের বাবা আমাদেরকে খবর পাঠিয়েছেন আমরা যেন মিছিলে না যাই। আমি চিঠি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি যে আমরা কালকে মিছিলে যাব এবং আপনিও দয়া করে আপনার সরকারি দায়িত্ব পালন করবেন। পাগলের মতো কি বলছিস তুই? তোর লেখা চিঠি নিয়ে
ছেড়ে দেব। সাবাস, একেই বলে বাপের বেটা। তারপর? বাবা বললেন, মনে রেখো মিস্টার খান, আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমি আমার মায়ের প্রতি অবিচার করতে পারবো না। সাবাস সাবাস, তাহলে তো হয়েই গেল। মরিয়ম, মরিয়ম তুমি এক্ষুনি বাসায় ফিরে যাও, গিয়ে বলো যে আমরা প্রস্তুত আছি। আমরা প্রস্তুত আছি ক্ষণিকের থমকে যাওয়া অথচ উত্তাল সমুদ্রের মতো। ঝড় যদি একবার ওঠে না, সবকিছু লণ্ডভণ্ড করে দেব। মতিন ভাই এলেন বুঝি? মরিয়ম, তোমাকে এক্ষুনি একবার বাসায় যেতে হবে। কেন, কি হয়েছে? তার আগে বলুন আপনি কে? উনি বাবার অফিসের পিয়ন। তার মানে পুলিশ? তা না হলে কি ওসি সাহেব আমাকে এখানে পাঠাতেন? স্যারের পাঞ্জাবি মুন্সি হাবিলদার কলিম খান এসপি সাহেবকে বলেছেন যে স্যার নিজেও ভাষা আন্দোলনকারীদের একজন, আপনাদেরকে তিনি সাহায্য করেন। আর এই খবর শুনে ওই এসপি, ওই হারামজাদা এসপি আমার সাহেবকে গালাগাল দিতে দিতে হেডকোয়ার্টারে নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি আপনাদের এই ঠিকানাটা দিয়ে খবরটা পৌঁছে দিতে বললেন। স্যার মানে মরিয়মের আব্বা তো? জি, বড় বড় মুসিবতে আছি, আমাকে এক্ষুনি আবার ব্যারাকে ফিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য আমার দোয়া থাকলো, আমি আসি। এখন তাহলে বাবার কি হবে? যদি আমাদের আন্দোলন দমে না যায়, গর্জে ওঠা দেশটা যদি পশ্চিমাদের হুঙ্কারে বিবশ না হয়ে পড়ে, তাহলে তোমার বাবার নাম ভাষা সৈনিক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে স্পষ্ট অক্ষরে। যদি আমরা হেরে যাই, যদি ভুলুণ্ঠিত হয় বাংলা মায়ের সম্মান, তাহলে শত্রুর বুলেট তোমার সাহসী বাবার হৃদয়টাকে হয়তো বা ক্ষণিকের জন্য থমকে দেবে, তার মহৎ চাওয়া পাওয়াকে দাবিয়ে রাখতে পারবে না। তিনিও হয়তো বেঁচে থাকবেন আমাদের একজন হয়ে অনন্তকাল। আমি একবার বাসা থেকে ঘুরে আসি, মাকে সান্ত্বনা দিয়ে আসি। সাবধানে যেও মরিয়ম। স্যার, স্যার আপনাকে ওরা কি বললো স্যার? ওরা আমার রেজিগনেশন গ্রহণ করলো না। তোমরা যদি এত আমাকে ভয় পাও, তাহলে হাউস অ্যারেস্ট করে রাখলে না কেন? কিংবা হেডকোয়ার্টার্সে ডিজার্ভ করে তোমাদের সঙ্গে রাখলে না কেন? মানলো না এসপি সাহেব, কড়া ভাষায় বলল, হাম জো বলেগা ওহি ডিউটি তুমকো করনা হোগা। বাবার জমিদারি পেয়েছে বেটারা, আমরা পাকিস্তানিরা কি ওদের গোলাম? স্যার, স্যার আপনি আমাকে একটা বুলেট খরচ করার অনুমতি দেন স্যার। সুলেমান, মুন্সি হাবিলদারের মাথাটা আমি ফড়ফড় করে দেবো। হারামজাদা আপনার অধীনস্থ হয়ে আপনার বিরুদ্ধে বলে কি করে? ভুলে যাচ্ছ কেন? ওদের ভাষা হলো উর্দু। আমরা ওই দেশে চাইছি বাংলা ও রাষ্ট্রভাষায় উর্দুর পাশাপাশি স্থান পাক, কিন্তু ওরা সেটা মেনে নিতে পারছে না। মাথা মোটার দল মস্ত বড় ভুল করছে স্যার। ওরা আসলেই স্যার নিমক হারাম। আমরা পূর্ব পাকিস্তানের মানুষ ওটি কণ্ঠে এক কণ্ঠ হয়ে যদি ওই পাকিস্তানের পক্ষে রায় না দিতাম, তাহলে 47-এ গোটা ভারতবর্ষই ওই চলে যেত নেহরু সাহেবদের দখলে। পাকিস্তান বলে কোনো রাষ্ট্রই সৃষ্টি হতো না। অথচ দেখো, সেই 47-এ দেশ স্বাধীন হলো, তখন থেকে আমরা নাজেহাল হচ্ছি, কথায় কাজে সর্বক্ষেত্রে। বিমাত আসলে ব্যবহার করছে আমাদের সঙ্গে। এর খেসারত তো একদিন ওদের দিতে হবে স্যার। ইয়েস, নিশ্চয়ই হবে সোলাইমান চাচা। ওরা রয়্যাল বেঙ্গলের নাম শুনেছে, চিড়িয়াখানায় দেখেছে হয়তো, কিন্তু এবার দেখবে ওরা মানসরূপী রয়্যাল বেঙ্গল। মরিয়ম, তুই কখন ফিরলি? এই তো বাবা। বাবা, আমি তোমার দোয়া নিতে এলাম। মুনির আমাকে নতুন পথ দেখিয়েছে, ওর বন্ধুরাও সবাই প্রস্তুত। ওর ওখানে থাকবো। কাল ভোরে শুরু হবে আমাদের নতুন যাত্রা। মরিয়ম,
ভয় পেও না বাবা, আমি তো তোমারই মেয়ে। এতদিন ধানের খেতে শব্দ শুনেছি, আজ আমি এলোকেশে বৈশাখী। ঝড় তুলব সারা দেশে, মাতৃভাষার শত্রুদের তাড়া করে নিশ্চিহ্ন করে দেব। আজ আমার মরণের কোনো ভয় নেই মা, আমিও প্রস্তুত। কাল যদি কোনো পশ্চিমা পশুর দল কোন অফিসার বাঙালি জওয়ানকে বলে মিছিলে গুলি করতে, আমি ওই পিস্তলের ছটা গুলি ওদের বুক ঝাঁঝরা করে দেব। বাবা, তুই যা মা যা। একটু আগে আমার সামনে গভর্নর জেনারেল ডিআইজিকে শাসাচ্ছিল। ইয়েস স্যার বলে টেলিফোনটা রেখে দিয়ে এসপি সাহেবকে বলল আজ রাতের মধ্যেই ফুল ফোর্স রাখতে হবে, কাল গুলি চলবে। গোলাগুলি কোনোদিনই জনতার আন্দোলন থামাতে পারেনি, ইতিহাস তা বলে না বাবা। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না মা, তবে এর অপরিণাম দর্শিতার দুঃখজনক পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে একদিন। সেদিন বোধহয় বেশি দূরে নয়। ওরা লজ্জা পাবে গোটা পৃথিবীর কাছে, সভ্যতা ওদের মুখে থুথু ফেলবে। কারণ আমাদের দাবি অন্যায্য কিছু নয়। মায়ের ভাষাকে যারা মূল্য দিতে জানে না, তাদেরকে বন্য বর্বর বলতেও আমার লজ্জা হয় বাবা। তোর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না মা। মনিরকে বলিস আমি তো হলে বেরুলে পারলে ওদের সঙ্গে একবার দেখা করবো। বাবা, হ্যাঁ, আমি যেখানে রাতে থাকবো সেই ঠিকানাটা তোমাকে লিখে দিয়ে দিচ্ছি। মাকে বোঝানোর দায়িত্ব তোমার। তোদের আমাদের সকলের দাবি পূরণ হোক। সুলেমান স্যার। আমি রাতে বাসায় খাবো। জি স্যার। তুমি বাবুর্চিখানে খবরটা দিয়ে আমার জন্য অপেক্ষা করবে। জি স্যার। মনি ভাই, ও দীপেল এসছো? এই ওদিকের কি খবর বলো তো? শাকিরি বাজারে অনেক মেয়েরা অবস্থান নিয়েছে। গুড, ভেরি গুড। তাহলে সবাইকে সময় মতো চলে আসতে বলবো সকালবেলা। আর তুমি এখন আর দেরি করো না, চলে যাও। তারপর যা হলো তা সবাই দেখলো, সারা দেশের মানুষ দেখলো, সারা পৃথিবীর মানুষ দেখলো। জানো সজল চাচা, আমাদের দাবি মানতে হলো, রাষ্ট্রভাষা বাংলা হলো। সেটা জানি চাচা, বাবার মুখে অনেকবার ভাষা আন্দোলনের ইতিহাস শুনেছি। মজার কথা কি জানো, তোমার জামিল চাচার সাথে আমাদের গ্রামের এক স্কুল শিক্ষকের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিল তোমার দাদিমা। মেয়েটি কলেজে পড়ে, জামিল মেডিকেলের ছাত্র, ওদের মধ্যে জানাশোনা ছিল। তাহলে বিয়ে হলো না কেন? কে বা কাহারা রটিয়ে দিয়েছিল ফাগুন মাসের আগুন ছাড়া 8 তারিখে তোমার বড় চাচা জামিল শহীদ হয়েছে। খবরটা শুনে মেয়েটা খুব কেঁদেছিল। আপনি এসব কি করে জানলেন? এফআরসিএস করে জামিল যে বছর দেশে ফিরে আসে সে বছরই মেয়েটার সাথে মেডিকেলে তার দেখা হয়। মেয়েটির বাবা চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি ছিল। তারপর? অনেক কথা হলো দুজনে, তারপর দুজনে মিলে আমার বাড়িতে আসলো। ওরা দুজনেই তখন বিবাহিত। ওরা অনেক কথা বলল, আমি দূরের থেকে সব কথাগুলো শুনলাম। পরদিনই আমি তোমার হোস্টেলে গিয়েছিলাম, কিন্তু তোমার রুমমেটদের কেউ কিছু জানাতেই পারলো না। ভেবেছিলাম হয়তো তুমিও শহীদদের একজন হয়ে গেছো। হলে ভালোই হতো মিনু, আমার নামেও একটা মিনার হতো। বছরে একটি দিন ফুলে ফুলে ভরে উঠতো সেই মিনারটি, ইতিহাস হয়ে বেঁচে থাকতাম। কিন্তু তোমাকে না পেয়ে আমার জীবনের ইতিহাসটাই যে বদলে গেছে জামিল। 8ই ফাল্গুনের সেই ভীষণ দিনে অনেক সাথীর সঙ্গে আমিও পুলিশের কাছে ধরা পড়ি। শুরু হয় বন্দি জীবন, জিজ্ঞাসাবাদের নামে শুরু হয় অমানসিক নির্যাতন। ছোট্ট একটি ঘরে প্রায় 20 জনের ছাত্র যুবকের একটি দল 15 দিন যে কত কষ্টে কাটিয়েছি সেটা আজও বলতে গেলে গা শিউরে ওঠে মিনু। কিন্তু এর কিছুই আমি জানতে পারিনি জামিল। তারপর জেল থেকে ছাড়া পেয়ে শুনেছিলাম তোমার বাবা বড় এক মস্ত ব্যবসায়ীর কাছে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তা বলতে পারো। এক প্রকার টাকার পাহাড়ে চড়ে বিশ্বময় ঘুরে দেখার সুযোগ এলো আমার জীবনে, তাই আর সুযোগটাকে হাতছাড়া করিনি। কিন্তু জানো জামিল, আজ পর্যন্ত এতটুকু সুখ পাইনি আমি। শুনেছি টাকায় সুখ কেনা যায়,
টাকার অপর নামই সুখ। তুমি অন্যরকম বলছো কেন মিনু? যে লোকটার সাথে আমার বিয়ে হয় ইনি তোমার স্বামী? অস্বীকার করি কি করে বলো? আজ আমি এক সন্তানের মা। সুখের সংসার তো তোমারই হওয়ার কথা। কিন্তু হয়নি জামিল। আমার স্বামীরূপী ধনী লোকটি ব্যবসার তাগিদে কলেজ জীবন শেষ করেই পাড়ি দেয় বাবার সাথে লন্ডন। তারপর এদেশ ওদেশ করে ভুলেই যায় বাংলা ওর আমার মায়ের ভাষা। কই, তোমাকে তো বাংলা বলা ভুলাতে পারেনি। কিন্তু আমার ছেলেটাকে যে বাংলা বলা প্রায় ভুলিয়েই দিয়েছে। ও লন্ডনে লেখাপড়া করে, আমাকে মাম্মি আর ওই লোকটাকে ড্যাডি বলে ডাকে। তুমি ওকে বাংলা শেখাও, তুমি প্রতিবাদী হও। মায়ের দাবি নিয়ে সন্তানের সামনে গিয়ে দাঁড়াও। আহত বর্ণমালার ডালিটা তোমার ছেলের চোখের সামনে তুলে ধরো। দেখবে মধুর সুরে তোমাকে মা মা বলে ডাকছে। তারপর কি হলো চাচা? তারপর বন্ধুত্বের বান্ধবতার জোড়া লাগলো, কিন্তু মিনুর দুঃখের কোনো শেষ হলো না। তখন জামিল তোমার বাবাকে এসব কথা জানালেন। বাবা কি বললেন? তোমার বাবা জামিলকে মিনুকে ডেকে সান্ত্বনা দিলেন, বললেন অতীত ভুলে যাও, অতীত সবসময় মৃত। সজলের পাণ্ডুলিপি পড়ে তো সব জেনেছ বাবা। আমি তো সব জেনেছি, কিন্তু আজ আমার ছোট বোন আপনাদের মুখ দিয়ে সেসব কথা শুনতে চায়। দেখো, আমি তখন মেডিকেল কলেজে সবে ভর্তি হয়েছি। মাতৃভাষার দাবি আদায়ের জন্য আমাদের ছাত্রনেতা কাজী ভাই মানে শরফুদ্দিন ভাই সবাইকে মিছিলে একত্রিত করবার জন্য উদ্বুদ্ধ করছেন। আমি আর জামিল ভাই একদিন গেলাম ঢাকা ভার্সিটিতে। জনাব সর্দার ফজলুল করিম তখন ঢাকা ভার্সিটির তরুণতম শিক্ষক। ম্যাক্সিমাম ছাত্রদেরকে আন্দোলনমুখী করার পেছনে মূল দায়িত্বটাই তিনি পালন করেছিলেন। অথচ ইতিহাসে জনাব ফজলুল করিমের কথা সেভাবে তুলে ধরা হয়নি। সর্বদলীয় ছাত্র যুব ভাষা কমিটির মূল দায়িত্ব যাদের কাঁধে ছিল তার মধ্যে হক ভাই, মতিন ভাই, সর্দার স্যারের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজেদের কথাটা চেপে যাচ্ছ কেন তুমি? জামিল ভাই, কাশিম ভাই, তুমি নিজে, তোমরা যা করেছিলে, আহমেদুর কবির, গায়ক লতিফ ভাইকে নিয়ে তোমরা যে পুরনো ঢাকা ঘুরে ঘুরে ছাত্র জনতাকে সংগঠিত করেছিলে, তা কি আজও কোথাও লেখা হয়েছে কোনো পত্রপত্রিকায়? আহা, তার জন্য হতাশ নই তো আমি, হতাশ নই। দেখো, আমার জায়গা থেকে, আমার নিজের অবস্থান থেকে দেশের সেবা করতে তো কোনোদিন এতটুকু দ্বিধাবোধ করিনি আমি। তুমি তো সাক্ষী মরিম, তুমি সব জানো তো, জানো সব। দেখো বাবা, একটা কথা বলি, আমি এদেশে যুগে যুগে বৃহত্তর আন্দোলনে অনেক মানুষ অংশ নিয়েছেন। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ। অনেক দেরি হয়ে গেছে, আগেই উচিত ছিল আমাদের। তাৎক্ষণিকভাবে যদি চেষ্টা করতাম তাহলে কিছুটা খবর পাওয়া যেত। বাদ দাও। আসলে দেখো, গর্ব, আনন্দ, সংগ্রাম, বিপ্লব, বিদ্রোহ, এসব কঠিন কঠিন শব্দে আমি কখনোই চঞ্চল ছিলাম না। সে সজল ভাইয়ের পাণ্ডুলিপি পড়ে আমি জেনেছি আপনি আন্দোলনের কথা বলেন। আমি তো অনেক কিছুই বললাম। এবার তোমাদের চাচির কাছে কিছু শোনো। এই
বলো না, তুমি বলো। 21-এর আগের রাতটা নির্ঘুম কাটলো আমাদের। একদিকে বাবার অনিশ্চিত জীবন, অন্যদিকে সরকারি চাপ, ভাষার ডাক, দেশপ্রেম, সব আমাদেরকে আবেগতাড়িত করে তুলল। নতুন করে তৈরি হলাম আমরা। পরদিন সকাল হলো চামেলি হাউজের পাশের রাস্তায়। তারপর বিশাল মিছিলে আমরা, স্লোগান, চিৎকার, তারপর হঠাৎ গুলির শব্দ, চারিদিক লণ্ডভণ্ড। মিছিলের মধ্যে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম। তোমাদের চাচাকে হারিয়ে ফেললাম। পিচের রাস্তায় অঢেল রক্ত, পলাশের স্রোত যেন বইছে। উঠে দাঁড়ালাম, তারপর আবার মিছিল। সন্ধ্যায় দেখি আমি গারদে। তুমিও সে সময় জেলে ছিলে মা? একা নই, আরো অনেকে ছিলেন আমার সঙ্গে। তবে জেলের কর্মকর্তারা আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। দুদিন পরে আমাদের সবাইকে ছেড়ে দিয়েছিল। তারপর মেডিকেলের হোস্টেলে গেলে আমার কিছু বন্ধুর কাছে জিজ্ঞেস করলে আমার কথা ওরা বলল আমি কোথায় আছি জানি না। সারাটা দিন মর্গের আশেপাশে কাটালাম। সংগৃহীত শহীদদের লাশগুলোকে দেখলাম ঘুরে ঘুরে। তোমাকে পেলাম না। কসাইটুলির সৌরভ মিস্ত্রির কাছে শুনলাম তুমি জেলে আছো। আমার বিশ্বাস হলো না। গেলাম জেলখানায়, দেখাও হলো, কিন্তু বিকেলে গিয়ে আর পেলাম না তোমাকে। ততক্ষণে ওরা আমাকে আলাদা করে ফেলেছিল। লতিফ ভাইরা আমাকে সান্ত্বনা দিলেন। বাবার খোঁজ নিতে গিয়ে শুনলাম তিনিও অনিশ্চিত ঠিকানায়। খুব করে কাঁদলাম, কিন্তু একেবারে ভেঙে পড়লাম না। খুব সাহসী ছিলেন আপনি। কোনো কোনো সময় অনেক বড় বড় বিপদ মানুষকে অনেক সাহসী করে তোলে। মানুষ তখন মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমিও তাই করেছিলাম। 21-এর পরেও কি মিটিং মিছিল হয়েছে? দোয়া করবেন চাচিমা, আমরা যেন দায়িত্ব পালনে সচেতন হতে পারি। শুধু কি তাই, আর যেন কোনো নরাধম আমাদের এই সোনার দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়। ৬২ বছর আগের আহত বর্ণমালাকে আর যেন অপমান করার সুযোগ না পায়, সেদিকেও নজর রাখতে হবে বাবা। মরিয়ম, ওরা খুব সাহসী, অভিজ্ঞতার ঝুলি ওদের ভরা আছে, ওরা ভুল করবে না। আজ তাহলে উঠি চাচা। উঠবে। মরিয়ম, ছেলে মেয়ে দুটো বাসায় প্রথম এসেছে, ওরা কি? না না, ওরা উঠবে কেন? আমি তো রান্না করার কথা বলেছি, খেয়ে যাবে তোমরা। আজ থাক, অন্য একদিন এসে খেয়ে যাব। না না না, বসো বসো বসো। ছাত্র তো এককালে আমরাও ছিলাম, হোস্টেলে কি খাবে জানি তো। বসো বসো। শারমিন, মা যাও, টেবিলে খাবার দিতে বলো। আচ্ছা। জানো বাবা, অনেক এখন পছন্দ অপছন্দের বিষয়টাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে আমাদের বুদ্ধিজীবী মহলে। তা না হলে ভাষা আন্দোলনে অংশ নেয়া, শহীদদের কৃতিত্ব দিতে আমাদের
এত কার্পণ্য কেন? বাবা, তারা কি এখনো কারো তাবেদার? না, তাবেদার বলবো না আমি বলবো আহাম্মক। দেশের মানুষকে ওরা এখনো বোকা ভাবে, বোকা। তাদের শুভবুদ্ধির উদয় কি কখনো হবে না বাবা? আমার কাছে রাখা সেই ডায়েরিতে অনেক কথা লেখা আছে সজল। সে ডায়েরিটা কোথায়, কার কাছে? আমার কাছে ছিল মা, গতকালকে শারমিনকে দিয়েছি। যত্ন করে রাখিস। ওটাই এখন নির্বাক, সতেজ, জীবন্ত দলিল, সত্য নির্ভর ভাষা আন্দোলনের স্বভাব দলিল। দেখো, ওই ডায়েরিটাতে ঢাকা ভার্সিটির তরুণতম অধ্যাপক সর্দার ফজলুল করিমের ভূমিকার কথা উল্লেখ আছে। লেখা আছে কিভাবে আহমেদুর কবির, জামিল ভাই, গায়ক আব্দুল লতিফ ভাইরা কলতাবাজার কষাইটলি ছাত্র জনতাকে সংগঠিত করেছিল। 21 দিনের সেই কান্নার গর্জন আমার এখনো কানে বাজে বাবা। চামেলি হাউসের সেই স্লোগান, গুলির শব্দ, মানুষের চিৎকার, কালো বীজের রক্ত, আমি এখনো ভুলতে পারি না, কিছুই ভুলতে পারি না।